সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কোনো ঘটনা বা পরিস্থিতি আমরা একটি সাধারণ বা প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করার চেষ্টা করি। কিন্তু ঘটনা প্রবাহের অনেকগুলো কোণ থাকতে পারে। তাই আমরা একটু ভিন্ন কোণে ঘটনা প্রবাহ পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করব আমাদের এই ভিন্ন দৃষ্টি আয়োজনে। ভিন্নভাবে বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আ তোমাকে অভিনন্দন। প্রথমেই আপনাকে তোমাকে হ্যাঁ, অভিনন্দন। প্রথমেই আপনাকেও জানাই যে আপনি তো নরমালি টেলিভিশন টক শো গুলাতে আগে ওইভাবে আসতেন না। এখন আসা ধরেছেন। এইজন্য আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাই। যে আপনি নিয়মিতভাবে যে আপনার যে বিশ্লেষণগুলো আপনি টেলিভিশন টক শো গুলাতে দিচ্ছেন, এটা একটা ভিন্ন দৃষ্টি হিসাবে আমি মনে করি। যদ্দূর তো পারছি করছি। হ্যাঁ, শক্ত মানে পারছি। আপনি তো আগে এগুলা করতেন না। এখন যেহেতু টক শো গুলাতে আসছেন, এটা একটা ভালো বিষয় হয়েছে। তো আমরা আজকে আসলে ওই ভিন্নভাবেই বিষয়গুলোকে একটু পর্যালোচনা করার চেষ্টা করব। আমি ১ম এ যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, আপনি গত কয়েকদিনে আ যে কয়টা কলাম লিখেছেন, সেখানে আপনি নির্বাচনটাকে একদম খুব আ আ দ্রুত করা এবং এটাকেই ফোকাস দেওয়ার বিষয়টা উল্লেখ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন নির্বাচনটাকে এই মুহূর্তে অ্যা এত ফোকাস দেওয়ার বিষয়ে আপনি আলোচনা করছেন কিংবা লেখালেখি করছেন? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। মানে নির্বাচন তো হতেই হবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন ছাড়া চলতে পারে না। প্রশ্নটা দাঁড়িয়েছে যে নির্বাচনটা কবে? মানে কাছে কিনা নাকি দূরে? এটা হচ্ছে প্রশ্ন। এবং কেন? দূরে হলে কেন? কাছে হলে কেন? তো আমি কাছাকাছি সময়ে নির্বাচন করার পক্ষে। আচ্ছা, একটু বলে নেই, গণঅভ্যুত্থান যখন সফল হলো, তার পরপর আমি মনে আছে যুগান্তরে লিখেছিলাম। বিচার, সংস্কার ও নির্বাচন এইভাবে। যে কথাটা এখন কিন্তু এই যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব বলছে যে ৩ টা এজেন্ডা, বিচার, সংস্কার, নির্বাচন। ওটা আমিও বলেছিলাম। এবং আমিও কিন্তু তখন খুব কাছাকাছি সময়ে নির্বাচনের পক্ষে ছিলাম না। এটা একটু বলে নিই, হ্যাঁ? এটা মানে স্বচ্ছতা এবং সততার খাতিরে বলে নেওয়া উচিত। মানুষের অবস্থান তো বদলায়, তাই না? আ মানে কঠোর চিন্তা বা উগ্রপন্থীদের মতামত বদলায় না। কিন্তু যারা গণতন্ত্র মানা, আ তারা পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেয় এবং তাদের মতামত বদলায়, তারা সেটা স্বীকারও করে। এতে কোনো লজ্জার কিছু নাই। তো আমার ১ম দিকে কিন্তু ছিল যে দ্রুত নির্বাচন হওয়ার প্রয়োজন নাই। যে ধরনের অপরাধ ১৫.৫ বছরে হয়েছে সেগুলোর বিচার হতে হবে এবং আন্দোলন দমন করতে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে ভূমিকা রেখেছে, যে আচরণ করেছে দেশের মানুষের সঙ্গে, সেটার বিচার হতে হবে অবশ্যই। এবং বিচার করেই, অন্তত প্রাথমিক বিচারটা করে নির্বাচনে যেতে হবে। আওয়ামী লীগের ব্যাপারেও একটা হিল্লে হতে হবে। মানে একটা নিষ্পত্তি হতে হবে যে এই দলটা নির্বাচন করবে কিনা ভবিষ্যতে। এই দলটা আওয়ামী লীগ নামে এক্সিস্ট করবে কিনা, এগুলোরও নিষ্পত্তি হতে হবে। এরকম একটা কঠোর মনোভাব আমার ছিল। আর সংস্কারের ব্যাপারেও আমার একটা বিরাট আগ্রহ ছিল। কারণ আমি কিন্তু ব্যক্তিগতভাবেও সংস্কারপন্থী। বললাম না যে আমার নিজের অবস্থা নিয়ে বদলাই পরিস্থিতির সঙ্গে, সঙ্গে। সংস্কার করি। তো সংস্কার তো প্রয়োজন। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সংস্কার প্রয়োজন। কোনো সন্দেহ নেই। এবং এটা একটা অব্যাহত প্রক্রিয়া। চালিয়ে যেতে হবে। সারা জীবনই সংস্কার করতে হবে। এবং সংস্কার করেই কিন্তু দুনিয়াটা এগিয়েছে। এর মধ্যে বিপ্লবও হয়েছে। বিপ্লব হচ্ছে একটা উল্লম্ফন। লাফ দিয়ে একটা পর্ব অতিক্রম করা। সেটারও আবশ্যকতা আছে। আমরা ফরাসি বিপ্লবের কথা জানি। আমরা রুশ বিপ্লবের কথা জানি।
তাই না? আমাদের দেশেও বিপ্লবের প্রচেষ্টা কম হয়নি। সেটা সঠিক পথে হোক বা ভুল পথে হোক, হয়েছে। আ ভুল পথেও যারা করেছে তাদের কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। তাদের দেশপ্রেম, মানবপ্রেমের কোনো ঘাটতি ছিল না এবং তাদেরকে কোনোভাবে আন্ডারমাইন করা যাবে না। তাই না? যাই হোক, তো মূল প্রসঙ্গে আসি। আ আমি কেন মানে সংস্কারের পক্ষে ছিলাম এবং সংস্কারের জন্য দীর্ঘ সময় দিতে হবে এটা ছিলাম। কারণটা হচ্ছে যে সংস্কারের দাবিটা কিন্তু পুরনো। পুরনো এবং অবহেলিত। কারণ সংস্কার হয়নি। সংস্কারের কথা আমরা শুনছি সেই এরশাদ পতনের সময় থেকে। মানে শাহাবুদ্দিন সরকার এলেন ৯১ সালে। তখন থেকে সংস্কারের আলোচনা। এবং আমাদের মানে সিনিয়র অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান তার নেতৃত্বে অনেকগুলো কমিটি হয়েছিল তখন। তাই না? এগুলো অনেকে আজকাল জানেও না, আলাপও করে না। এবং তার সঙ্গে অর্থনীতিবিদ সহ অনেক পেশাজীবী যুক্ত হয়েছিলেন। বিনা পয়সায় তারা খেটেছিলেন এবং তারা অনেক সুপারিশ দিয়ে গিয়েছিলেন যে পরবর্তী সরকার এগুলো করবে। তো এগুলো একপাশে সরিয়ে রাখা হয়েছিল। এরকম গল্প শোনা যায় যে সাইফুর রহমান সাহেবও নাকি মানে বই-টই একপাশে সরিয়ে রেখেছিলেন যে এগুলোর দরকার নেই। দেশ চালাইতে হবে। যাই হোক, আমি জানি না কতটা সত্য, কিন্তু গল্পটা আছে। এবং কাজকর্মে তো এটার প্রতিফলন আছে। কারণ এগুলোর দিকে ফিরে তাকানো হয়নি। দেশ পরিচালনা করা হয়েছে এবং দেশ ক্রমেই অগণতান্ত্রিকভাবে পরিচালনার দিকে সরকারগুলো চলে গেছে। তুমি লক্ষ্য করবা, তুমি করে বলি, তুমি আমার খুব স্নেহভাজন। অবশ্যই, অবশ্যই। তো আ মানে যত সরকার এসছে আমাদের দেশে, সেটা যে ধরনের নির্বাচনের মাধ্যমেই আসুক, আমরা দেখব যে শাসনের একটা ক্রমাবনতি হয়েছে। খালেদা জিয়ার ১ম শাসনামলের চেয়ে তার ২য় শাসনামল খারাপ, মোটা দাগে বলা যায়। শেখ হাসিনার ১ম শাসনামলের চেয়ে ২য় শাসনামলটা বলা যায় দুর্যোগ। মানে একটা রাজনৈতিক দুর্যোগের দিকে উনি ঠেলে দিয়েছেন আমাদেরকে, তাই না? কোন তুলনাই হয় না। খালেদা জিয়ারটা তাও মোটামুটি তুলনা হয়। কিন্তু হাসিনার ১ম আমল আর এই ২০০৮ পরবর্তী, বিশেষ করে ১১ পরবর্তী যে ১ দশক বা ১ যুগের যে শাসন, এটা একটা ভয়াবহ। বাংলাদেশের ইতিহাসে এত দুঃশাসন কখনো হয়নি। উন্নয়নের নামে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে। এত বর্বরতা হয়নি। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে সংস্কারের পথে সরকার থাকে নাই। থাকলে কিন্তু এই পরিস্থিতিটা হতো না। এবং বরঞ্চ উল্টো সংস্কার হয়েছে। উল্টো সংস্কার বিএনপিও কিছুটা করেছে। যেমন এই যে 111 হলো, কেন হলো? 111টাকে কারা ইনভাইট করলো? একটা তো হচ্ছে যে রাজপথে অরাজকতা করে পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা একটা ব্যাখ্যা। এটা বিএনপির তরফ থেকে, জামাতের তরফ থেকে দেওয়া হয়। আরেকটা ব্যাখ্যা কিন্তু আছে। সেটা হচ্ছে যে এই পরিস্থিতি বিএনপি তৈরি করেছে ক্ষমতায় থেকে। মানে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, এটাকে বিএনপি অপব্যবহার করতে শুরু করেছিল। মানে ২য় শাসনামলে, জামাত বিএনপি শাসনামলে। ওই যে বিচারকদের বয়স বাড়ানো, যাতে পছন্দের লোকটা প্রধান উপদেষ্টা হন এবং নির্বাচনের পরিবেশটা তাদের পক্ষে থাকে এবং দ্বিতীয়বার তারা ক্ষমতায় আসতে পারে ইত্যাদি। এই যে একটা চেষ্টা, সেটা তো ব্যর্থ হলো এবং সেটার পরিণতিতে আন্দোলন তীব্র হলো এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী আ ক্ষমতা দখল করলো বলতে চাই না, সেনা সমর্থিত একটা সরকার এলো। যেটাকে অনেকে সেনা শাসন, পরোক্ষ সেনা শাসন, ছদ্মবেশী শাসন এসব বলে আরকি। তো যাই হোক, সেটাও কিন্তু ২ বছর ছিল। পাক্কা প্রায়। 111 থেকে মানে ১১ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরের বছর। তার মানে প্রায় ২ বছর। ২ বছর পরে নির্বাচন হলো। সেই সরকারও কিন্তু সংস্কারে কম আগ্রহ দেখায়নি। তাই না? তখনও কিছু কমিটি, কমিশন, টাস্ক ফোর্স এগুলো গঠিত হয়েছিল। এবং দুর্নীতি বিরোধী অভিযান সাংঘাতিকভাবে চলছিল। দুদক অ্যাক্টিভ ছিল বেশ। আমি তো বলব এখনকার চেয়ে অ্যাক্টিভ ছিল তারা। অনেক বেশি। এবং তারা কঠোর হাতে দেশ চালিয়েছিল। এবং তুলনা করলে বলতে হয় যে অপেক্ষাকৃত সুশাসন তখন ছিল। এই সরকারের সময়ের চেয়ে।
ফখরুদ্দিন সাহেব, সাবেক গভর্নর, উনি একজন দক্ষ প্রশাসক ছিলেন। আমাদের অধ্যাপক ইউনূস সাহেব তো বিরাট মানুষ, গ্লোবাল ইমেজধারী মানুষ, কিন্তু ওনার আসলে দেশ পরিচালনার অভিজ্ঞতা তো নাই, কিংবা বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতাও নাই, তাই না? বড় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। তো এই ঘাটতি নিয়েই উনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব তাকে নিতে হয়েছে, এটা হচ্ছে রিয়েলিটি। তো যাই হোক, যেটা বলছিলাম যে তখনও সংস্কারের মানে আগ্রহ ছিল, চেষ্টা ছিল। আমরা মইনুল ইসলাম সাহেবের উদ্যোগের কথা জানি, উনি আইন বিচার বিষয়ক উপদেষ্টা ছিলেন। একটা পর্যায়ে তাকেও কিন্তু সরে যেতে হয়, কারণ ওই তো বিভিন্ন পক্ষের চাপ ছিল, তারাও বিতর্কিত হয়েছিলেন। এবং শেষ দিকে সংস্কারের তেমন কিছুই আসলে হয়নি। তার কারণ আছে, সংস্কারের পরিবেশটাও নষ্ট হয়ে গিয়েছিল। কারণ রাজনীতির দুই পক্ষ, মানে আওয়ামী লীগ, বিএনপি, দুই পক্ষই প্রাথমিকভাবে আওয়ামী লীগ পক্ষে ছিল এই সরকারের। আওয়ামী লীগ মনে করছিল যে তাদের আন্দোলনের ফল হিসেবে এটা এসছে এবং তাদের পক্ষে। বিএনপি এটার বিরুদ্ধে ছিল বরাবরই, এবং বিএনপি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়ে, সেই আমলে, যেহেতু বিএনপির কাছ থেকে তারা ক্ষমতা নিয়েছে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল দুই নেত্রীকেই কারাবন্দী করা হলো, মানে গৃহবন্দী করা হলো। একজনকে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হলো, আরেকজনকে ফিরতে বাধা দেওয়া হলো, এই অবস্থাগুলো হলো। আরেকটা জিনিস হয়েছিল তখন, যেটার সঙ্গে এখনকারও মিল আছে, সেটা হচ্ছে দ্রব্যমূল্য পরিস্থিতি, পণ্যবাজার। তখনও কিন্তু মূল্যস্ফীতি অনেক বেশি ছিল। মূল্যস্ফীতি হ্যান্ডেল করা তখনও খুবই কঠিন ছিল। বৈশ্বিক পরিস্থিতি খারাপ ছিল, মানে বিশ্ববাজার প্রতিকূলে ছিল। আমরা তো আমদানি নির্ভর দেশ, ফলে আমরা কিন্তু ইনফ্লেশনটা অনেক ক্ষেত্রে আমরা আমদানি করি, মানে অন্য দেশের ইনফ্লেশনের কারণে ওখানে যে দাম বৃদ্ধি হয়, সেই দামে পণ্য কিনতে হয় এবং এই দামে বেচতে হয়, ফলে ওই ইনফ্লেশনটা এখানে আসে। আর দেশের ভেতরকার কারণে তো ইনফ্লেশন হয়। এই দ্বিমুখী কারণে ইনফ্লেশন তখনও বেশি ছিল। আরেকটা জিনিস, যে তখন কিন্তু কয়েকটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছিল, সিডর সহ, তোমার মনে আছে? একাধিক, মানে জি। অতিবৃষ্টি, অতিবর্ষণে চিটাগাং শহর ডুবে যাওয়া, ভূমিধস হওয়া। বরিশাল বা ওই দিকের হ্যাঁ, হয়েছিল আরকি। হ্যাঁ, সিডর তো অন্যতম মানে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল ইতিহাসের। তো সেটা সেই আমলে হয়েছিল, ফসল নষ্ট হয়েছিল। তো ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আরো সরকার হতাশ হয়ে গেল আর কি। হ্যাঁ, এবং ছোটখাটো ইস্যুতে সেনাবাহিনীর বিরুদ্ধেও আন্দোলন শুরু হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে আছে নিশ্চয়ই, না? খেলার মাঠে মনে ছোট্ট আছে, আমার অনেক ভালোভাবেই মনে আছে। ছোট্ট একটা ঘটনা ঘিরে, এবং ডেইলি স্টারে একটা ছবি ছাপা হয়েছিল এক সেনা অফিসারকে আক্রমণ করার ছবি, তাই না, রাস্তায়। তো এগুলোতে সেনাবাহিনীর মধ্যেও প্রতিক্রিয়া হয়। যাই হোক, পরে পরিস্থিতিটা নির্বাচনের দিকে চলে যায়, এবং সেই নির্বাচন যথাযথভাবে আয়োজনের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাদের আমাদের শিক্ষক, আহ, মানে এই যে নামটা মনে আসছে না, আহ, যাই হোক, তো উনি এই দায়িত্বটা সবাইকে নির্বাচনী প্রক্রিয়া রেখে নির্বাচন করা এবং ক্ষমতা হস্তান্তর করা, এটা হলো। আচ্ছা, তখন একটা অঙ্গীকার ছিল, অঙ্গীকার মানে রাজনৈতিক দলগুলো করেছিল, প্লাস সরকারও চেয়েছিল যে আমরা যেগুলো করতে পারলাম না, এগুলো ভবিষ্যতে যেন হয়, সংস্কারটা যেন এগিয়ে নেওয়া হয়। কিন্তু আওয়ামী লীগ এসে যেটা করলো সেটা হচ্ছে যে উল্টো সংস্কার। উল্টো সংস্কারের একটা বড় দৃষ্টান্ত হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থাই বাতিল করে দেওয়া। বিএনপি ব্যবস্থাটাকে ডিস্টোর্ট করেছিল, মানে অপব্যবহার করার চেষ্টা করেছিল, বাতিল করে নাই, নষ্ট নষ্ট পুরো করতে পারে নাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলো 2008 সালে, তাই না? তো এই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, এই নির্বাচনের মান নিয়ে প্রশ্ন আছে, বিশেষ করে বিএনপি যে 30টা আসন পেল মাত্র,
এটা অনেকের কাছে তখনও অবিশ্বাস্য ঠেকেছিল যে এটা কি করে হয়, তাই না? আওয়ামী লীগ যখন নির্বাচনে খারাপ করছিল ২০০১ সালে, তখনও কিন্তু বোধহয় ৬২টা আসন পেয়েছিল। বিএনপি ৩০ আসন, এটা ঘটনা কি? যাই হোক, তারপরেও বিএনপি মেনে নিয়েছিল। এটা নিয়ে কিন্তু বড় অস্থিরতা হয়নি যে আমরা পার্লামেন্টে যাব না, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়েন করব না, আমরা রাজপথে থাকবো, এগুলো হয়নি। তারা পার্লামেন্টে গিয়েছিল, মেনে নিয়েছিল তারা। আচ্ছা, তো সেই পার্লামেন্টে কি হলো? সেই পার্লামেন্টে বিপরীত সংস্কার হলো, যেটা আমি বলছিলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দেওয়া হলো। শুরুর দিকে কিন্তু একটা সংস্কারের কথা বলা হচ্ছিল। কমিশন সংসদীয় কমিটি গঠিত হয়েছিল। সাজেদা চৌধুরী, তারপরে দুজনেই প্রয়াত, এবং আমি নাম ভুলে যাচ্ছি বারবার, কেন জানি, আমাদের আরেকজন এমপি। তো তারা কিন্তু সংস্কারের লক্ষ্যে কাজ করছিল, যে এই ব্যবস্থাটাকে কিভাবে ত্রুটিমুক্ত করা যায়, ঝুঁকিমুক্ত করা যায়, যাতে ভবিষ্যতে এটার অপব্যবহার না হতে পারে। এটাই ছিল এজেন্ডা। এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ওই কমিটির কাছে কিন্তু একই অভিমত ব্যক্ত করেছিলেন। তাকেও ডাকা হয়েছিল, তার ওনার মতামত নেওয়ার জন্য, সংসদ নেত্রী। তো শেষ দিকে যখন কমিটির কাজ শেষ হয়ে আসছে, তখন হঠাৎ একদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে না, এই ব্যবস্থাই থাকবে না। এবং কমিটির লোকজনও মতামত চেঞ্জ করে ফেললো, বেরিয়ে এসে বলল যে আমাদের নেত্রী যা বলছে এর বাইরে তো আমরা বলতে পারি না। তাহলে এতদিন তোমরা কি করলা, তাই না? তা আমাদের দলগুলোর মধ্যে তো গণতন্ত্র নাই, রাজতন্ত্র কায়েম হয়ে আছে এক একটা দলে, তাই না? এবং আওয়ামী লীগের সম্ভবত সবচেয়ে বেশি। না, কিন্তু মোহন ভাই, আপনি যে কথা এখন পর্যন্ত বললেন, হ্যাঁ, যে আসলে দলগুলোর ভিতরে যেহেতু গণতন্ত্র নাই এবং দলগুলো আসলে চায় না সংস্কার, মানে ওই অর্থে তাদের ক্ষমতা থাকার একটা দল প্রবণতা রয়েছে। দল দল চাইলেও দলের প্রধান চান না। এই যে আমি হ্যাঁ, মানে প্রক্রিয়া যেটা বিষয়টা আসলে ওইভাবেই, তার মানেই দলটা চায় না। তো তাহলে আপনার এখন যে সংস্কার প্রক্রিয়া চলছে, সেটাকে মানে ধরেন ঠিকঠাক মতো করার পরে নির্বাচন হওয়া উচিত, বা এটাই সবাই মনে করছে। হ্যাঁ, আমি আসছি। আপনি কেন? আমি হ্যাঁ, কেন আমি হ্যাঁ, আমি সেটাই যাচ্ছি। আমি আপনি কেন? আমি ওই জায়গাটা আসছি। জি। যে এইসব কারণে কিন্তু আমি শুরুর দিকে চেয়েছিলাম যে এইবার যেহেতু একটা সুযোগ সৃষ্টি হয়েছে গণ অভ্যুত্থানের পরে, এইবার যেন এই সংস্কারগুলো হয়, এবং অন্তত জরুরি সংস্কারগুলো হয়ে তারপর যেন নির্বাচনটা হয়। তাহলে যে দলই ক্ষমতায় আসুক, তারা যেন এই সংস্কারের পরের যে পরিস্থিতি, প্রাতিষ্ঠানিকভাবে যেসব বিধি ব্যবস্থা, এগুলো মেনে দেশটা চালাক। তাহলে তারা বেশি বিশৃঙ্খলা, অরাজকতা, অপশাসন এগুলো করতে পারবে না। চাইলেও পারবে না, ব্যক্তি বিশেষ ইচ্ছা করলেও পারবে না। এটা ছিল আমার অবস্থান। আমি এই জন্য ইতিহাসটা একটু বললাম যে মানে কেন আমি সংস্কারের পক্ষে ছিলাম। হ্যাঁ? যে এইবার এগুলো হোক, যেমন রাজনৈতিক দলের সংস্কার হোক, পলিটিক্যাল উইদিন পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টিগুলো তো বাইরে সংস্কারের কথা খুব বলতেছে। জি। যেমন ও দুদকে হোক, পুলিশ সংস্কার হোক, আমি সংস্কার করব না, আমি ঠিক আছে। হুম। এই না অবস্থানটা, নিজেদের কথা কিছু বলে না। আচ্ছা, ওই পাতে একটু দেন, ওইরকম টাইপের আর কি। তো যাই হোক, এখন তো আমি কেন আবার বলছি যে এখন নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। নির্বাচনটা দ্রুত হওয়া দরকার আসলে পরিস্থিতি খারাপ বলে। পরিস্থিতি যদি ইতিবাচক থাকতো, আমি বলি একটা জিনিস, দুইটা ইন্ডিকেটর। একটা হচ্ছে যে মূল্যস্ফীতি পরিস্থিতির উন্নতি দ্রুত হবে না। এটা আমি অর্থনীতির একজন ছাত্র হিসেবে বুঝি। আর যারা পণ্ডিত ব্যক্তি তারা তো বলছেনই। তো পণ্ডিত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন, উনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। আর গভর্নর হওয়ার আগে উনি যে ধারায় কথাবার্তা বলতেন, এখনো মোটামুটি সেই ধারাই বলছেন উনি, কিন্তু ভিন্ন কিছু বলছেন না। উনি বলছেন যে এই যে ১ বছর বা ১৮ মাসের আগে মূল্যস্ফীতি কমবে না। যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে মূল্যস্ফীতি কমার কারণ নেই।
হ্যাঁ, আমরা রোজার বাজারে একটা ভিন্ন পরিস্থিতি দেখছি। আমিও লিখেছি এই ব্যাপারে। এবারে রোজাটা একটু ভিন্ন রকম। সেটার অনেকগুলো কারণ আছে। গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিয়েছিল অনেক আগে, কর রাজস্ব কমানো, বেশ বলিষ্ঠ পদক্ষেপ। এর কিছু সুফল পাওয়া যাচ্ছে। যেমন খেজুরের দাম এবার কম। সাধারণ মানের খেজুর যেটা, এটার দাম কিন্তু বেশ কম। মানুষ সন্তুষ্ট। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রোজাদারদের কাছে। তারপরে ছোলা, বিভিন্ন রকম ডাল, তারপর সবজির উৎপাদন পরিস্থিতি ভালো। ইভেন গ্রীষ্মকালীন সবজিও ভালো হচ্ছে, বাজারে এসছে। এগুলোর দাম একটু বেশি, কারণ নতুন এসছে। আর পুরনো সবজিগুলোর দাম অলমোস্ট পানির দাম, তাই না? ইভেন বেগুনের দামও এবার কিন্তু ২০০ টাকা হয়নি, ১০০, ১২০ এখন কমে এসছে। এই মধ্য রমজানের মধ্যে কিন্তু কমে আসে প্রতিবারই এটা। এই উত্তেজনা কমে যায়, মানে ইফতার নিয়ে যে উত্তেজনা, এটা কমে যায়, এটা অন্যদিকে চলে যায়, পোশাক কেনাকাটার দিকে চলে যায়। এগুলো আছে প্রতিবারই। এবার সয়াবিন তেল আর চাল, এই দুইটার বাজারে অস্থিরতা আছে। চালের দাম আবার বাড়ছে নতুন করে। এছাড়া কিন্তু মোটামুটি কন্ট্রোলে আছে। কিন্তু এটা আবার কন্ট্রোলে থাকবে না কিছুদিন পরে, যখন এই যে শীতের সবজি শেষ হয়ে আসবে, সবজির দাম বেড়ে যাবে। হুম, চালের দাম তো বাড়ছে, এবং বোরো ধান উঠতে সময় লাগবে। এর মধ্যে চালের দাম বাড়ার চান্স আছে। গভর্নমেন্ট ইম্পোর্ট করছে চাল, কিন্তু আমদানি হচ্ছে। দীর্ঘদিন আমদানি হচ্ছিল না, মানে প্রয়োজন ছিল না। চালে আমাদের ঘাটতি আছে। অনেকদিন থেকে বলা হচ্ছিল, বিগত সরকার এটাও অস্বীকার করছিল। এই সরকার করছে না অস্বীকার। এই সরকার বলছে যে ঘাটতি আছে, আমদানি করতে হবে। আমদানি হচ্ছে, সরকার নিজে আমদানি করছে। তো এগুলো তো গভর্নমেন্টের উপর প্রেশার, তাই না? যে চালও আমদানি করতে হচ্ছে। চালে তো আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম, বলা বলা হতো আর কি। চালও আমদানি করতে হচ্ছে। আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ পরিস্থিতি কিন্তু এখনো যথেষ্ট ভালো না। কিছুটা উন্নতি হয়েছে। $20 বিলিয়ন আশপাশে ঘোরাঘুরি করছে। এটা যদি আমরা ৩০-এর দিকে নিয়ে যেতে পারতাম, একটু স্বস্তি হতো। তাহলে আমরা ভাবতে পারতাম যে আমরা যথেষ্ট আমদানি করতে পারবো। ক্রাইসিসে পড়লে বেশি আমদানিও করতে পারবো আমরা। বিদেশি মুদ্রার সংকটে পড়ব না। যাই হোক, তো অর্থনীতি ম্যানেজ করা কিন্তু কমপ্লিকেটেড। তারপরে দুর্নীতি বিরোধী অভিযানে কিন্তু অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এই বেক্সিমকোর ১৪টা প্রতিষ্ঠান বোধহয় বন্ধ হয়ে গেছে, লে অফ করা হয়েছে। এদের কর্মচারীদের পয়সা কড়ি গভর্নমেন্টকে দিতে হচ্ছে, মানে ধার হিসেবে বেক্সিমকোকে ধার দেওয়া হচ্ছে, তারা এটা পরিশোধ করবে। এস আলমের কতগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিছু অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, এবং এর প্রেশার বাজারে আছে, পণ্যের বাজারে, কারণ তারা বড় প্লেয়ার। সয়াবিন তেলের বাজারে এস আলম কিন্তু বড় প্লেয়ার। এস আলম, বসুন্ধরার উপরও দুর্নীতির অভিযোগ আছে, মারাত্মক সব দুর্নীতির অভিযোগ আছে বসুন্ধরার ব্যাপারে, এবং তারা চাপে আছে। তারা চাপ থেকে বের হওয়ার জন্য সুবিধা চাচ্ছে, ঋণের ক্ষেত্রে মানে রিশিডিউলিং চাচ্ছে। তো এখন বড় বড় বিজনেসম্যানরা যদি সমস্যায় থাকে, তাহলে কিন্তু গোটা বিজনেসই সমস্যায় থাকবে, এবং কর্মসংস্থানের বাজারে সংকট থাকবে। আমাদের গার্মেন্টস খাত এখনো ভালো করছে, অর্ডার এখনো বাড়ছে, আমেরিকা থেকে অর্ডার আসছে, বাড়ছে। কিন্তু গার্মেন্টস খাতে একটা অস্থিরতা আছে, আছেই। এটা কিন্তু এই সরকারকে শুরু থেকে ফেস করতে হচ্ছে। কিছু অর্ডার অন্যান্য দেশে, মানে প্রতিযোগী দেশে চলে যাচ্ছে, এইসব খবরও ছিল। আবার এটা একটু কামব্যাক করেছে, ঘুরেছে। কিন্তু এই বাজারটার উপর নির্ভর করা খুব কঠিন। হ্যাঁ? আর রমজান মাসে কিন্তু দেখা যাবে যে বকেয়া বেতন, বোনাস, এগুলো নিয়ে রাস্তায় স্ট্রিট এজিটেশন, যেটা, এটা সেনাবাহিনীকে মোকাবেলা করতে হচ্ছে। পুলিশ পারছে না, কারণ পুলিশ তো অলমোস্ট ইনএক্টিভ এখনো। ৬-৭ মাস পরও কিন্তু পুলিশকে অ্যাক্টিভ করা যায়নি। কালকেই প্রধান উপদেষ্টা পুলিশের ১২৭ জন বড় কর্মকর্তার সাথে বসেছেন, এবং উনি সেখানে একটা বড় বক্তৃতা করেছেন, সুন্দর বক্তৃতা, আমি শুনলাম পুরাটা। সেখানে পুলিশের কর্মকর্তারাও কিছু বক্তব্য রেখেছেন, তাদের কিছু দাবি দেওয়া আছে। এমনকি সংস্কার কমিশন যেটা হয়েছে পুলিশ নিয়ে, তাদের সুপারিশ নিয়েও পুলিশের আপত্তি আছে। এই কমিশনের একটা বড় দুর্বলতা হচ্ছে, যে দাবিটা ছিল যে একটা আলাদা কমিশনের আন্ডারে পুলিশ চলবে,
যাতে পুলিশ সরকারের অন্যায় নির্দেশ পালনে বাধ্য না হয়। তো সেই কমিশনের ব্যাপারে এই কমিশন কোনো মানে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, কোনো রূপরেখা দিতে পারেনি। তো এটা নিয়ে পুলিশে একটা মানে অস্থিরতা আছে যে তাহলে কি হলো এটা। তো পুলিশ সংস্কারে অগ্রগতি হয়নি, পুলিশকে সক্রিয় করা যায়নি। কেউ কেউ এমনও বলছিল যে কিছু নতুন পুলিশ নিয়োগ দেওয়া হোক, যেহেতু এই বাহিনীটা ধ্বংস হয়ে গেছে, অলমোস্ট ধ্বংস হয়ে গেছে, মানে শেখ হাসিনাই ধ্বংসের পটভূমি তৈরি করে গিয়েছিলেন, তাই না? এবং তারা জনগণের সঙ্গে যে বিহেভ করেছে আন্দোলনের সময়, অনেক ক্ষেত্রে পুলিশ নিজে উদ্যোগী হয়ে, নির্দেশ তো ছিলই যে মেরে ফেলো, কেটে ফেলো, এইসব তো ছিলই, যে কোনো মূল্যে দমন করো, এগুলো সব রাজাকার অমুক তমুক পাকিস্তান থেকে আসছে, এই একটা মনোভাব তো আওয়ামী লীগের মধ্যে ছিল, তাই না? পুলিশ নিজে উদ্যোগী হয়ে করেছে, যে জন্য 5 অগাস্ট যেদিন সরকারের পতন হলো, সেদিন বিকেল সন্ধ্যা পর্যন্ত কিন্তু পুলিশের সঙ্গে সংঘাত হয়েছে বহু জায়গায়, তাই না? মানে সেনাবাহিনী অবস্থান নিয়ে ফেলেছে, সরকারের পতন ঘটেছে, কিন্তু তার অনুগত পুলিশ গোলাগুলি চালিয়ে যাচ্ছে। অবশ্যই এটা কারণ একদম ছিল, সন্ধ্যা পর্যন্ত এটা ছিল। ছিল। এবং ওই যে আশুলিয়াতে যে লাশ পুড়িয়ে দেওয়া, এটা কিন্তু ওই দিনের ঘটনা, তাই না? তবে এটার একটা বাস্তবতাও ছিল পুলিশের দিক থেকে, মানে পুলিশের দিক থেকে একটা কারণ ছিল যে পুলিশ আক্রান্ত হচ্ছিল। কিন্তু তো আসলে পুলিশ আক্রান্ত তো মামুন ভাই, প্রথম আক্রান্ত তো আর আক্রমণকারী এমনি ছিল, হয় না। প্রথম। হ্যাঁ, পুলিশ তারা এটা জাস্ট মানুষ, আমি বলবো যে এটা শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ ঠাকার পরে একটা অ্যাকশনে গেছে মানুষ। মানুষ আসলে মানুষ প্রতি আক্রমণ করছিল, মানুষ জি, প্রতি জি। আক্রমণ করছিল, মানুষ তো কিন্তু আক্রান্ত ছিল। আমার কথা হচ্ছে যে পুলিশ এই যে অবস্থা, মানে এটা হ্যাঁ, তো উত্তরণ কি আসলে রাজনৈতিক মানে নির্বাচিত সরকার আসলে কি এই সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে তো আর সংস্কার তারা আর করবেও না। না, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আইন শৃঙ্খলার যে অবস্থা, যে অবনতি, আমরা অভিযোগ করছি এটা হচ্ছে ওটা হচ্ছে, তাই না? আমার কেন জানি মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে পারত। এটা বলে আমি কিন্তু জাস্টিফাই করছি না সিচুয়েশনটাকে, জাস্টিফিকেশনের কোনো সুযোগ নাই। একটা দেশে পুলিশ উধাও হয়ে গেছে, পুলিশকে দায়িত্বে ফেরানো যাচ্ছে না, এবং দায়িত্বে ফিরেও পুলিশ মনোবল পাচ্ছে না। পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে কথা উঠেছে, ভয়ঙ্কর ব্যাপার, তাই না? যে এই পোশাকটা ঘৃণিত, সেই পোশাকও সরকার পরিবর্তন করতে পারে নাই। মানে আমি তো অবাক এই সরকারের না, কর্ম। অনেকে তো আসলে পুলিশটাকে পুরো মানে ইয়েটাকেই আসলে পুলিশ চেঞ্জ, উঠিয়ে দেওয়া, হ্যাঁ, পুলিশ হ্যাঁ, উঠিয়ে দিয়ে মানে নতুন হ্যাঁ, করে করার যে বিষয়ে কালকে কথা বলছে। কালকে এক টক শোতে আন্দোলনের একজন নেতা, তরুণ নেতা, সে বলছিল যে 2,12,000 পুলিশ বোধহয় আছে, তো তাদের অন্তত অর্ধেককে বাদ দিয়ে অর্ধেক লোক নেওয়া উচিত ছিল এর মধ্যে। আমি একটা কথা বলেছিলাম আর কি, যে অনেকে বলছে যে কিছু পুলিশ নিয়োগ দেওয়া উচিত ছিল এর মধ্যে, এবং স্বল্প মেয়াদী ট্রেনিং দিয়ে এদেরকে কাজে নামিয়ে দেওয়া, ফ্রেশ পুলিশ। এবং তারা এই সরকারের মানে এজেন্ডা বাস্তবায়ন, এই সরকারের যেসব এজেন্ডা সেগুলো বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করবে। সেখানে অবশ্য একটা ঝুঁকি আছে যে এই ধরনের বিশেষ বাহিনী আবার বিশেষ দিকে চলে যায়, মানে সরকারের মাস্তানে পরিণত হয়, যেটা র্যাব হয়েছিল, তাই না? র্যাব একটা এলিট ফোর্স ছিল, তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছিল, সেনাবাহিনী থেকেও এখানে লোক আনা হয়েছিল, এবং একটা পর্যায়ে পর্যন্ত ভালো কাজ করছিল এরা জঙ্গি দমনে, তাই না? তারপরে মাদক দমনে ভালো কাজ করছিল, কিন্তু এরা শেষে চলে গেল ক্রসফায়ারের দিকে। ক্রসফায়ার, তারপরে হচ্ছে গুম খুন, এগুলোতে চলে গেল। তো সেটা তো র্যাবের দায় না, সেটা হচ্ছে সরকারের দায়, সরকারই তাদেরকে দিয়ে এগুলো করিয়েছে। তো এখন সময় বিষয়টা করিয়েছে, হচ্ছে, পরে তারা আসলে কন্ট্রাক্ট কিলিং এ গেছে, এরকম আর হ্যাঁ, কি কন্ট্রাক্ট ব্যাপার। কিলিং এ গেছে, কন্ট্রাক্ট কিলিং গেছে, এগুলো হয়। মানে ওই যে একটা কথা আছে, একটা ফ্রেঞ্চ প্রবাদ বোধ হয়, যে ঢালু বেয়ে একবার নেমে গেলে গড়িয়ে যাওয়াটা কতই না আরামদায়ক। মানে জাস্ট খালি শরীরটা এলিয়ে দিতে হয় আর কি, তাহলে আর ক্লিয়ার দিবে, হ্যাঁ। চেষ্টা করতে হয় না, গড়িয়ে চলে যাওয়া যায়, তাই না? তো ঢালু বেয়ে নেমে গেছিল আর কি র্যাব, পুলিশও তাই। ইভেন বিডিআর বা বিজিবিকেও ব্যবহার করা হয়েছে আন্দোলনে সাংঘাতিকভাবে, তাই না? কোথাও কোথাও সেনা সদস্যরাও গুলি করেছিলেন, এই খবরও কিন্তু আছে। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে, কিন্তু এটাও ছিল। যাই হোক, এগুলো আলটিমেটলি হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে এগুলো শেখ হাসিনার দায়, শেখ হাসিনা এবং তার আশপাশে যারা ছিল তাদের দায়। জাতিসংঘ মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে জুলাই আগস্ট ঘটনাগুলির উপর, সেখানেও কিন্তু তারা পরিষ্কারভাবে বলেছে এগুলো হচ্ছে তাদের দায় মূলত, মানে তারা দায়ী।
হ্যাঁ? তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদেরকে বিচারের মুখে আসতে হবে। তো এখন ১ নম্বর হলো যে পুলিশকে কার্যকর করা যায়নি ৭ মাসে, ৬ মাসে। তো তুমি কতদিনে আর কার্যকর করবা? এটা তো ক্রান্তিকাল, অন্তর্বর্তীকাল। এটা কত লম্বা হবে? এটা একটা প্রশ্ন। যে আমি ৬ মাসে পারিনি, আমি কি আরো ৬ মাসে পারব? তো সেজন্য কি একটা জাতি বসে থাকবে? আচ্ছা, বসে থাকতো, অসুবিধা নাই। যদি আমাদের অর্থনৈতিক পরিস্থিতি ভালো হতো, আমাদের মূল্যস্ফীতি পরিস্থিতি ভালো হতো, মূল্যস্ফীতি যদি আমাদের প্রবৃদ্ধির হারের কাছাকাছি হতো, তার চেয়ে কম হতো, সহনীয় হতো আরকি। যে ঠিক আছে, আমরা তো চলছি। আমাদের বিনিয়োগ যদি মোটামুটি ভালো হতো, আমাদের রাজস্ব আহরণ পরিস্থিতি যদি ভালো হতো, যে আচ্ছা ঠিক আছে, আমরা তো ভালোই রাজস্ব আহরণ করছি। সরকারের অর্থ সংকট নাই, বাইরে হাত পাততে হচ্ছে না, তাই না? যদি এরকম হতো, প্রশাসন মানে খুব বেশি পলিটিসাইজড হয়নি। আমরা খালি পুলিশ নিয়ে আলাপ করছি, প্রশাসন নিয়ে তো আলাপ করছি কিন্তু না। মানে ভাই বেসামরিক এই জায়গায় তাহলে কি আপনি ধরেন আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে এই ধরেন রাজনৈতিকভাবে যে সরকার বা নির্বাচিত যে সরকার আসবে তারা এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে পারবে? কারণ এই হ্যাঁ, যে এবং কেন তারা পারবে? মানে তারা এখন কেন পারছে না? হ্যাঁ, তারা এখন বলছে যে সাপোর্ট করবে কিন্তু তাহলে কি তারা সাপোর্ট করছে না? হ্যাঁ, তারা সাপোর্ট করছে, করছে না ২ রকমই আছে। সেটার দায়ও সরকারের আছে, আমি বলব। এই সরকারটা কিন্তু অ ইন্টারেস্টিং, আমাদের একটু বুঝতে হবে। এই সরকারটা কিন্তু একটা পক্ষের প্রতিপক্ষ। মানে গণ-অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, পালিয়ে গেছে অলমোস্ট, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। যাদের শীর্ষ নেতৃত্ব এবং তার অনুগত লোকজনও বেশিরভাগ ভারতে, তাই না? এবং সেখান থেকে তারা নানা রকম তৎপরতা চালাচ্ছে এই সরকারকে ব্যর্থ করতে এবং গণ-অভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে, বদনাম দিচ্ছে ইত্যাদি। অপতথ্য ছড়াচ্ছে এবং ভারতীয় প্রশাসনও এতে যোগ দিয়েছে। এটা কিন্তু নতুন পরিস্থিতি, তাই না? এটা আমাদের ইতিহাসে কখনো ছিল না। এবং কয় দেশের ইতিহাসে, আধুনিক ইতিহাসে আছে এটা আমি জানি না। এটা কিন্তু আমরা মূল্যায়ন করি না অনেক ক্ষেত্রে, যে পরিস্থিতি কত খারাপ। ১ নম্বর। তো এটাও একটা কারণ যে সরকারটা কাজ করবে কিভাবে? সরকার তো এগুলো নিয়ে ব্যস্ত, চিন্তিত। কালকে এই যে মার্কিন নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ড ভদ্রমহিলা, উনি মানে ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মাচারী এবং ইসকনের সদস্য। উনি মোদি সাহেবের অনুরক্ত বিরাট। তো উনি তো এখন ট্রাম্প প্রশাসনে বিরাট পদে আছেন, প্রভাবশালী। তো উনি বাংলাদেশ সম্পর্কে যে মূল্যায়ন করেছেন আরকি। যদিও সে মূল্যায়নটা অবিকৃতভাবে আসেনি, একটু বিকৃতভাবে এসছে। তারপরও তার যে মূল্যায়ন, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেভাবে মূল্যায়ন করে বাংলাদেশকে এখন, ওইটার খুব কাছাকাছি। মানে উনিও ওই ধারায় আছেন। তো এটা একটা নতুন পরিস্থিতি না? এই পরিস্থিতি মোকাবেলায় আমরা ইনুস সাহেবকে পেয়েছি। সেটা একটা বড় ব্যাপার। মানে ইনুস সাহেব ছাড়া কিন্তু এটা মোকাবেলা করা কঠিন হতো। যে কারো পক্ষে। যেমন এই সরকারের প্রধান যদি হতেন আমার খুবই প্রিয় শিক্ষক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তাহলে কি হতো পরিস্থিতি? তাই না? আমরা তো অনেকে বলছিলাম যে উনি বোধহয় উপদেষ্টা, মানে প্রধান উপদেষ্টা হবেন। কারণ লোক তো সেরকম নাই। মানে সবার কাছে গ্রহণযোগ্য লোক, দেশে বিশিষ্ট লোক তেমন নাই। তো তাহলে কি হতো? কিংবা সালেউদ্দিন স্যার যদি হতেন, কিংবা আমি যদি হতাম, কি করতাম? কথার কথা আরকি। ঠাট্টা করে বলছি। ইনুস সাহেবের গ্লোবাল ইমেজের কারণে কঠিন হচ্ছে ভারতের পক্ষে এই সরকারকে বিপদগ্রস্ত করা, এই সরকারকে মানে খারাপ ভাবমূর্তিতে অভিহিত করা কঠিন হচ্ছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এই সরকারের পক্ষে সফল হওয়া কিন্তু কঠিন। সফল হচ্ছে না, এটা একটা অভিযোগ। আমি বলছি বাস্তবতাটাও এই যে সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। কোনমতে রোজাটা ঠিক রেখেছে, কিন্তু রোজার পরেই কিন্তু মূল্যস্ফীতি আবার বেড়ে যাবে আমার ধারণা। চালের দাম নিয়ে একটা অস্থিরতা তৈরি হবে। আর কোনো কিছু লাগবে না। এবং চালের দাম কিন্তু রাজনীতিকে প্রভাবিত করে আমাদের মতো দেশে। যেখানে বেশিরভাগ মানুষের চাল কিনতে ইনকামের একটা বড় অংশ চলে যায়। চাল এবং অন্যান্য কয়েকটা মানে
ভোগ্যপণ্য, চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, হ্যাঁ? তারপরে হচ্ছে সবজি, মাছ মাংসের কথা বাদ, ডিমের দাম এখন কম, কিন্তু এটা বেড়ে যাবে আবার। যখন চাহিদা বাড়বে ডিমের, তখন বেড়ে যাবে। তারপরে ডিমের খামার যদি বন্ধ হয়ে যায় কিছু, এখন তো দাম পাচ্ছে না, ফলে কেউ ব্যবসা বন্ধ করে দিতে পারে, তখন আবার প্রাইস উইল গো আপ, তখন আবার ইম্পোর্ট করার দাবি উঠবে। ডিম তো আমরা ইম্পোর্ট করছিলাম, তাই না? ফলে পরিস্থিতি কিন্তু স্টেবিলাইজড হয়নি এবং হবেও না। তারপরে হচ্ছে বিনিয়োগ যদি না হয়, কর্মসংস্থান বাড়বে না, কাজের সুযোগ কমছে। আমি একটা খবর পেলাম, আমি জানি না অসমর্থিত খবর, কৃষিখাতে নাকি মজুরি কমেছে। আমি একজন সাংবাদিক, একজন মানে বোদ্ধা সাংবাদিক, হেজিবিজি না, সে আমাকে বলল যে ভাই ডিমের মজুরি নাকি কমছে, কৃষি মজুরি। আমি বললাম তাহলে রিপোর্ট করার, এটা তো বিরাট রিপোর্ট। হ্যাঁ, কারণ চাষিদের অভিযোগ, মানে জমির মালিকদের অভিযোগ হচ্ছে যে মজুরির জ্বালায় উৎপাদনে যাওয়া যায় না, লাভ হয় না, মজুরি দিয়ে শেষ। তুমি জানো নিশ্চয়ই। আহ, এখন যদি উল্টো হয়, এটা তো মারাত্মক ব্যাপার যে কৃষি মজুরি কমছে। আচ্ছা, অনেকের কিন্তু জব কাট হয় নাই, কিন্তু স্যালারি কমে গেছে, এবং করোনার সময় থেকে এই পরিস্থিতি চলছে। তুমি জানো পার্সোনালি, হয়তো কম বেতনে জি। কাজ করো, নাহলে চাকরি নেই। হুম। হ্যাঁ, তো বাধ্য হয়ে করছে, কি করবে? একবার চাকরি চলে গেলে চাকরি হওয়া কঠিন, তাই না, এই বাজারে। তো এই হচ্ছে মানে শ্রম বাজার পরিস্থিতি। তো আমরা তো মানে শ্রমিকদের দেশ, মানে মানুষ খেটে খায়। উদ্যোক্তা কয়জন অন্যের ফার্মে কাজ করে? তারপর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে বেশি লোক কাজ করে, যারা হিসাবের বাইরে, ৮০-৮৫ ভাগ অপ্রাতিষ্ঠানিক খাত, যেখানে কোনো নিয়ম কানুন নাই, ডিমান্ড সাপ্লাই সবকিছু নির্ধারণ করে। তো এইরকম একটা দেশে দীর্ঘদিন একটা অনির্বাচিত সরকার, মানে এই সরকারটা কিন্তু অনির্বাচিত। এটা বললে অনেকে আবার রাগ করে, ক্ষেপে যায় যে আপনি কি স্বৈরাচার দোষণ নাকি, আমরা রক্ত দিয়ে এটাকে নির্বাচিত করছি। একজন বড় পণ্ডিত বলছেন রক্ত দিয়ে নাকি নির্বাচিত করা যায়। আমি জানি না এটা কিভাবে। নির্বাচিত আর সমর্থিত দুটো দুই দুটোর বিষয়। মধ্যে তো তফাৎ আছে, এটা তাই না? তফাৎ আছে। তফাৎ আছে। এটা তো জনগণের সমর্থিত আমরা বলতে পারি যে জনসমর্থন, একটা সরকার। নিঃসন্দেহে হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ। সমর্থনটা তরল সমর্থন, এটা বুঝতে হবে, লিকুইড সমর্থন। এটা কিন্তু টলটল করছে। হ্যাঁ, এটা সলিড না, এটা টেস্টেড না। নির্বাচনের মাধ্যমে জিনিসটা কনফার্ম হয়। হ্যাঁ, নির্বাচনটা সেজন্য আবার কোয়ালিটি নির্বাচন হতে হয়, যাতে এটার ফল হিসেবে যে সরকারটা আসে, এটা দাবি করতে পারে যে আমি সবার সরকার, যারা আমাকে ভোট দেয়নি তাদেরও সরকার, এবং তারাও আস্থা রাখতে পারে যে ঠিক আছে, আমার একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তাই না? যে পছন্দ করে না, সেও বলতে পারে যে কিন্তু ঠিক আছে, এটা আসো। যাই হোক, তো তোমার প্রশ্নটা ছিল, আমি সেই যেটা আসি, যে সরকার, নির্বাচিত সরকার কিভাবে পারবে? নির্বাচিত সরকার পারবে কয়েকটা কারণে। একটা হচ্ছে যে এই সরকারটা নির্বাচিত, যে ভোট দেয়নি তারও সরকার। আচ্ছা, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে তখন একটা পার্লামেন্ট থাকবে। পার্লামেন্টের কোয়ালিটি যাই হোক, সেখানে একটা অপোজিশন থাকবে। একটা মানে একটা কম্বিনেশন সেখানে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই সরকারের উপর সবার একটা আস্থা থাকবে। এই সরকারটা অন্তত ৪ থেকে ৫ বছর, এখন ৪ বছরের কথাও বলা হচ্ছে, যে ৪ বছর মেয়াদ হলে ভালো হয়, একটু কম মেয়াদ। ৪ বছর পরেই কিন্তু নির্বাচন, সুতরাং তুমি সুশাসন দাও, নাহলে তোমাকে কিন্তু ৪ বছর পর কান ধরে নামিয়ে দেওয়া হবে। আমিও এটার পক্ষে ব্যক্তিগতভাবে, যে মেয়াদটা একটু ছোট হলে ভালো হয়, একটু ভয় বাড়ে যে আমাকে কান ধরে নামিয়ে দিতে পারে জনগণ, তাই না? জনগণের অধিকার আছে কান ধরে নামিয়ে দেওয়ার, এবং এতে লজ্জার কিছু নাই যদি নামিয়ে দেয় জনগণ। তো ৪ বছরও যদি আমরা বুঝি যে ৪ বছর একটা সরকার থাকবে, তাহলে কিন্তু আমরা সবাই যে যার জায়গায়, যে যার স্ফেয়ারে প্ল্যান করে চলতে পারবো, যে ঠিক আছে ৪ বছর তো এই সরকারটা আছে, এই সরকারের পলিসি হচ্ছে এই, আমি এই ৪ বছরে চলবো, আমি বিনিয়োগ করব, আমি নতুন একটা প্ল্যান করব, আমি কাজের লোক নেব। হ্যাঁ, এটা। এবং বিদেশি যেসব এজেন্সি আমাদের সঙ্গে সাহায্যের কারণে হোক বা বিনিয়োগের কারণে হোক সম্পর্কিত, তারা কিন্তু একটু পিছিয়ে আছে। তারাও একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, কারণ তারা তো ওই ধরনের সরকারের সাথেই বসতে চায়, ডিল করতে চায়। কোনো কোনো আন্তর্জাতিক মহল হয়তো
এই ধরনের সরকার চায় যে এদেরকে একটু কাবু করা যাবে, এদেরকে একটু, তাই না, এদের কাছ থেকে বেশি সুবিধা নেওয়া যাবে। কিন্তু এই ধরনের মহল কম। প্রতিষ্ঠিত এবং প্রচলিত যেসব এজেন্সি আছে, যেমন IMF, বিশ্ব ব্যাংক, ADB, তারপরে হচ্ছে জাইকা, এরা কিন্তু চায় একটা ইলেকটেড গভর্নমেন্টের সাথে কাজ করতে। হ্যাঁ? আচ্ছা, আরেকটা হলো যে এই যে একটা প্রোপাগান্ডা চলছে, এই সরকার নির্বাচিত না, এই সরকার ক্ষমতা দখল করেছে, দখলদার সরকার, কোট আনকোট বলা হচ্ছে, ইউনূস সরকার দখলদার সরকার। তো এই অভিযোগ থেকে মুক্ত হওয়া যাবে যে ঠিক আছে, আমরা কোট আনকোট দখলদার সরকারের অধীনে নাই, আমরা একটা নির্বাচিত সরকারের অধীনে আছি। হুম? আর হলো যে প্রশাসন এবং পুলিশ, এরাও কিন্তু সিগন্যাল পাবে যে এই সরকারটা 4 বছর 5 বছর আছে, এই সরকারের সঙ্গে আমার কাজ করতে হবে, তারা কিন্তু সহযোগিতা করবে। যেমন এই যে কালকে একটা খবর আছে যে অনেকে ডিসি হতে চাচ্ছে না, ডিসি পদে যাওয়ার জন্য কিন্তু করা হয়, মানে ইন্টারভিউতে ডাকা হয় সরকারি প্রতিযোগিতা করে। আগে যেটা হ্যাঁ, আমরা দেখেছি ডিসি হওয়ার জন্য অনেক প্রতিযোগিতা, অনেক প্রতিযোগিতা, লবিং, তদবির, হ্যাঁ, ঘুষ দেওয়া। ঘুষ, অনেক কিছু। কিছুদিন আগেও মারামারি করেছে এরা সচিবালয়ে ডিসি হওয়া নিয়ে। এখন ডিসি হতে চাচ্ছে না। 50% লোক নাকি যাই নাই ইন্টারভিউতে, ডিসি হবে না। কারণ কি হয় না হয়, সামনে নির্বাচনে কি হয়। কারণ 2018 নির্বাচনে খারাপ ভূমিকার জন্য অনেক ডিসিকে কিন্তু মানে সরিয়ে দেওয়া হচ্ছে, ওএসডি করা হচ্ছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে অনেক এসপি কে ওই সময়কার। তো এই ইলেকশনে কি হয়, কে আসে ক্ষমতায়, অনিশ্চয়তা তো আছে। হ্যাঁ, তো তারা আবার কি করে, একটা ধারণা আছে বাজারে যে মোটামুটি ফেয়ার ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে, আমিও তাই মনে করি। তো বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি তো এখন অনেকটা বিরোধী দলের মতো অবস্থায়, মানে এই সরকারের দিক থেকেও বিএনপি কিন্তু বিরোধী দলের মতো অবস্থায়, কথাবার্তা, দাবি দাওয়া, আচার-আচরণ, তাই না? তো বিএনপি যদি এই বেনিফিট নিয়ে যদি ইলেকশনে ভালোভাবে জিতে আসে, তাহলে যদি এই সরকারের অনুগত যেসব কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, সেটাও তো হতে পারে, তাই না? তো ফলে অনেকেই ডিসি হতে চাচ্ছে না, এই ঝুঁকিতে যেতে চাচ্ছে না। তো এই যে অস্থিরতা, এটা কিন্তু কোনো আমলে আমরা দেখি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে, সংস্কার কমিশনগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। এরা কারা, এদের কি অধিকার, কেউ কেউ বিদেশি নাগরিক, হুম, কেউ কেউ মানে বাংলাদেশের প্রতি যথেষ্ট রাজনৈতিক আনুগত্য কারো কারো নাই, এরকম কথাবার্তা আছে যে তার কি অধিকার আছে আমাদের বিষয় সংস্কার করা, এসব পণ্ডিত হলেই পারবে কিনা, পণ্ডিত তো অনেক আছে, তাই না? এসব প্রশ্ন আছে। আচ্ছা, তারপরে যে পুলিশের দিক থেকে সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আপত্তি আছে। আজকে পত্রিকা দেখলাম যে নির্বাচন কমিশনও আপত্তি জানিয়েছে, এই যে নির্বাচন সংস্কার নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে সরকারকে, সুপারিশ, সেগুলোর 10-12টা বিষয়ে ওদের আপত্তি আছে। সীমানা পুনর্নির্ধারণ, তাই না? তারপরে হচ্ছে যে এদের দায়বদ্ধতা, নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, এরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে পরে এদেরকে জবাবদিহি করতে হতে পারে, ইভেন এদের শাস্তি হতে পারে, এই প্রস্তাব করা হয়েছে। তো সেই দায়িত্ব ওরা নিতে চাচ্ছে না। আমার তো মনে হয় যে এই ক্লজ থাকলে এরা রিজাইন করবে, দায়িত্ব পালন করতে চাবে না। সবাই তো ক্ষমতা এনজয় করতে চায়, জবাবদিহি করতে চায় না। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। রাষ্ট্রীয় দায়িত্ব যারা নেবে, জনগণের করের পয়সা যাদের বেতন হবে, এমনকি রাষ্ট্রপতির, তাকেও জবাবদিহিতে আসতে হবে কোনো না কোনোভাবে। এটা হচ্ছে গণ অভ্যুত্থানের শিক্ষা, যে কেউ জবাবদিহির ঊর্ধ্বে না। তো আমি এই যে পরিস্থিতি, তারপরে এই যে মব জাস্টিস বা মব ভায়োলেন্স যেটা চলছে, কালকে না পরশু একটা মাজারে আক্রমণ করা হয়েছে। হুম, বোধহয় প্রায় শতাধিক না হলেও শখানেক মাজার আক্রান্ত হয়েছে। তো মাজারপন্থী লোক তো এদেশে বহু, মুসলমানদের একটা বড় অংশ মাজারপন্থী, এবং এই মাজারের যাদের নামে প্রতিষ্ঠিত তাদের তো এই দেশে ইসলাম প্রচারে বিরাট ভূমিকা ছিল। বলা হয় যে সুফি সাধকদের দেশ এটা। হুম, মানে শরীয়তি ইসলাম একটা, আর এই ইসলাম কিন্তু আরেকটা। হ্যাঁ, তো এরা কি এই জি। দেশে থাকবে না?
মানে হিন্দু কমিউনিটির অবশ্যই উপর থাকবে। আক্রমণ হবে, এদের উপর আক্রমণ হবে, জাতিগতভাবে যারা ভিন্ন রকম তাদের উপর আক্রমণ হবে, রাজনৈতিক সংখ্যালঘু যারা তারা আক্রান্ত হবে। এইভাবে যদি সবাই আক্রান্ত হয়, এই সংখ্যাটাও কিন্তু বিরাট। তো ভাই, তো আমি এই জায়গায় একটা জিনিস বলতে চাই আপনাকে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সে রিসেন্টলি মানে তাদের দল গঠনের পরে একটা কথা বলছে যে বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, যেটা আপনি এখন বললেন যে যে ধরনের অবস্থা, এই অবস্থায় আসলে একটা নির্বাচন করা খুব কষ্টসাধ্য বিষয়। তো ডিসেম্বরের মধ্যে কঠিন। হ্যাঁ, কঠিন। করা আসলেও তো এরকম একটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে, সেখানে নির্বাচন দিলে তো এটা আরো ভয়াবহ অবস্থা হ্যাঁ, ধারণ হ্যাঁ। করতে পারে। তো এইটা তুমি যেটা সেইটা সেই বিষয়ে কিছু যদি হ্যাঁ, বলেন। তুমি যেটা বললা এটা আরেকটা দিক। এটা আরেক জটিল দিক। সেটা হলো যে নাহিদ ইসলাম এই কথা বলছেন। উনি তো নিজে উপদেষ্টা ছিলেন এবং গুরুত্বপূর্ণ উপদেষ্টা ৩ জনের একজন। তাই না? তো এবং এই আন্দোলনের কিন্তু পোস্টার বয় নাহিদ ইসলাম। মানে সরকার পতনের ঘোষণা তার মুখ দিয়ে এসেছিল ৩ তারিখে ৩ আগস্ট। বিরাট ব্যাপার। পোস্টার বয় বলা হয় তাকে। এবং এই আন্দোলনের মুখ্য চরিত্র নাহিদ ইসলাম। তো নাহিদ ইসলাম নিজে বলছেন যে নির্বাচনের পরিবেশ নাই, অস্থিরতা বিরাজ করছে, পুলিশের এই অবস্থা। এটা উনি বলেছেন কিন্তু বিশেষভাবে। আমি যেটা বললাম, পুলিশের এই অবস্থায় নির্বাচন করা তো কঠিন। এটা একদিক থেকে সত্যি যে পুলিশের এই অবস্থা, কারণ পুলিশ তো একটা বড় ভূমিকায় থাকবে। ডিসিদের ভূমিকার চেয়ে এসপির ভূমিকা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হয়। কালকে ডক্টর ইউনূস ওই যে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছেন যে আমরা সবাই আছি কিন্তু তোমরা ১ নম্বর। তুমি করে বলছেন উনি। উনি তো ঐরকম লোক। উনি সবাইকে তুমি করে বলতে পারেন। আমাদের বয়োজ্যেষ্ঠ নাগরিক। তো তোমাদের কি ভূমিকা রাখতে হবে? তো তারা কি করে ভূমিকা রাখবে? তারা কার পক্ষে কার বিরুদ্ধে ভূমিকা রাখবে? এটা একটা বিরাট প্রশ্ন কিন্তু। এই যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে, পুলিশ যাচ্ছে কিন্তু পুলিশ কিছু করছে না। কারণ কার বিরুদ্ধে করবে? যারা মব করছে তারা তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ তো দেশে নাই, মানে গায়েব হয়ে গেছে। দেশে থাকলেও গা ঢাকা দিয়ে আছে আর কিছু পালিয়ে গেছে। তো আওয়ামী লীগ হলে অ্যাকশন নেওয়া যেত, সহজ। এখন কে কার বিরুদ্ধে কি অবস্থান পুলিশ নেবে? এমনকি সেনাবাহিনী অবস্থান নিতে পারছে না। আমি এখানে উল্লেখ করব, আমি অনেক ক্ষেত্রেই উল্লেখ করছি, এখানে উল্লেখ করব যে এই যে ৩২ নম্বরের বাড়ি যে ভাঙচুর হলো ঘোষণা দিয়ে, বেশি লোক না, ৫০০, ৭০০, ১,০০০ লোক। এদেরকে নিয়ন্ত্রণ করা কোনো কঠিন কাজ ছিল না, এমনকি পুলিশের পক্ষে। ওখানে সেনাবাহিনীর একটা দল গিয়েছিল। নিশ্চয়ই ওদের সহায়তা করতে না, ওদেরকে প্রতিহত করতে, তাই না? কিন্তু ধাক্কাধাক্কি ইত্যাদি হলো, সেনাবাহিনীর লোকজন চলে এলো। নিশ্চয়ই ধাক্কাধাক্কির কারণে চলে আসে নাই, তাই না? তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে চলে আসার। তো এই নির্দেশটা কে দিল? এটা কিন্তু বিরাট প্রশ্ন। সেনাবাহিনীকে কারা সরিয়ে আনলো সেখান থেকে? তো এ নিয়ে সেনাবাহিনীর মধ্যে প্রশ্ন থাকতে পারে। তারা হয়তো জানে যে কার নির্দেশে এটা হয়েছে। হুম? আমরা দেখব সেনাপ্রধান মাঝে কিন্তু বেশ উষ্মার সাথে বক্তব্য রেখেছেন। যে আমরা নিজেদের মধ্যে যা করছি, কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি, হ্যাঁ? এর ফলে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। মারাত্মক কথা। এটা উনি ব্যাখ্যা করেন নাই যে কিভাবে বিপন্ন, কিন্তু উনি বলেছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তো স্বাধীনতা সার্বভৌমত্ব তো নানা কারণে বিপন্ন হয়। এটা খালি বাইরের শক্তি আক্রমণ করলে হয় না। ভেতরগত কারণেও বিপন্ন হয়। আমরা যদি এই অবস্থা থেকে উত্তরণের দিকে যেতে না পারি, আমরা যদি আরো মব জাস্টিস, মব ভায়োলেন্স, আরো হানাহানিতে ডুবে যাই, আমি তোমার বিরুদ্ধে কিছু লোক লেলিয়ে দিলাম, তুমি আমার বিরুদ্ধে ফেসবুকে একটা প্রোপাগান্ডা করে আমাকে ট্যাগ দিয়ে দিলা যে উনি তো ঠিকঠাকই ছিল, এখন স্বৈরাচারের দোসর, কারণ উনি তো ভারতের মতো করে দ্রুত নির্বাচন চাচ্ছে, উনিও ভারতীয় এজেন্ট। এই করে আমার বাসায় তুমি আক্রমণের একটা ব্যবস্থা করলে করতে পারো, কারণ পুলিশ নাই, পুলিশ আসবে না। আর তুমি যদি সঙ্গে একজন সোকল সমন্বয়ক রাখতে পারো, তাহলে তো পুলিশ আরো আসবে না ভয়ে যে আমি ওখানে গেলে আমিও স্বৈরাচারের দোসর হয়ে যাব। এই যে পরিস্থিতি, এটা তো একটা অরাজক, এবং একটা দেশ এভাবে চলতে পারে না। একটা সরকার ক্ষমতায় থাকাকালে এই ধরনের ঘটনা শুধু লজ্জাজনক না, এটাকে বলা হয় যে মানে নো গভর্নমেন্ট, মানে সরকারেরকে অনস্তিত্বের দিকে ঠেলে দেয় এরকম পরিস্থিতি।
সরকার যখন নিন্দা জানায়, উদ্বেগ জানায়, আহ্বান জানায়, ব্যবস্থা না নেয়, তখন তো বুঝতে হবে যে সরকারটা কাজ করছে না। তো এই সরকার সংস্কার করবে কি? এই সরকার তো রেগুলার দায়িত্বগুলি পালন করতে পারছে না। মানে রুটিন ওয়ার্ক যেগুলো বলে, তাই না? রুটিন ওয়ার্কের মধ্যে একটা ভালো করেছে যে রোজার বাজারটা নিয়ন্ত্রণ করছে। এটা একটা দারুণ কাজ, ফ্যান্টাস্টিক। এটা সবাই প্রশংসা করছে। নিশ্চয়ই আওয়ামী লীগের যারা সহমত ভাই তারাও এর সুফল ভোগ করছে। তারাও তো একই বাজারে যায়, তাই না? তারাও নিশ্চয়ই বলছে যে ইউনূস সরকার তো ভালোই করলো। হ্যাঁ? কিন্তু ওই খুঁজে, খুঁজে বের করে যে লেবুর দাম তো কমে নাই। আরে বাবা, লেবুর দাম কিভাবে কমবে? এটা তো লেবুর সিজন না। আর যে লোক জীবনে লেবু খায় না সেও এখন লেবু খাচ্ছে শরবতের সাথে। লেবুর চাহিদা বেড়ে গেছে 50 গুণ। তো লেবুর দাম ১০০ টাকা না ৫০০ টাকা হইলেও আমি অবাক হব না। এবং এটা নিয়ে অভিযোগ করার কিছু নাই। তুমি লেবুর কনজাম্পশন কমাও। এটা লেবুর সিজন না। তাই না? যাই হোক, মানে আমি বলছি রিজনেবল হওয়া দরকার সমালোচনাগুলো। হ্যাঁ? সিন্ডিকেটের অভিযোগ আমরা করি। তো এখন সিন্ডিকেট মানে কাঁচামরিচের বাজারে নাই কেন? দেখি সিন্ডিকেট কাঁচামরিচের দাম বাড়াক। সিন্ডিকেটের বাবাও পারবে না কাঁচামরিচের দাম বাড়াতে। কারণ এত সাপ্লাই। যখন সাপ্লাই বেশি থাকে তখন সিন্ডিকেট কাজ করে না। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। মানে আমি বলছিলাম যে সরকার সংস্কার করবে কি? সরকার তো রেগুলার দায়িত্বগুলি পালন করতে পারছে না। হুম? দেশটাকে স্টেবল করা, প্রশাসনকে সক্রিয় করা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এগুলো না হলে তো সংস্কারের সময়ই পাওয়া যাবে না। তার মানে হচ্ছে মোদ্দা কথা দাঁড়ালো, যেটা বলছেন যে মোদ্দা কথা দাঁড়ালো এই সরকার আসলে যেহেতু নিয়মিত যে কার্যক্রমগুলো সেগুলো ঠিক মতো করতে পারছে না, সুতরাং সংস্কার আসলে তাদের দ্বারা সম্ভব আসলে সময় নাই। খুব একটা হবে তাদের আসলে সময় নাই, সময়। পরিবেশ নাই। এবং তাহলে আমার মানে আমি শাহিন একটা কথা আবারও বলি যে আসলে জি এই সরকারের পক্ষে সফল হওয়া কিন্তু কঠিন। এটা আমি ব্লেম করছি না তাদেরকে। এটা আমাদের বুঝতে হবে যে ১৫.৫ বছরের একটা অপশাসন, যেখানে সমস্ত প্রতিষ্ঠান, অলমোস্ট সমস্ত প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। ইভেন সেনাবাহিনীও ঠিকঠাক অবস্থায় নাই। সেনাবাহিনীর বিরুদ্ধেও অনেক অভিযোগ কিন্তু। এগুলো নিয়ে আলোচনা করা যায় না বা আমরা আলোচনা করি না নানা কারণে। দেশের নিরাপত্তার প্রশ্নও জড়িত, সেজন্য আমরা আলোচনা কম করি। হ্যাঁ? কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধেও তো অনেক অভিযোগ আছে। শুধু আন্দোলনের কোথাও গুলিগালা করা এটা না। মানে গুম, খুন এগুলোর সঙ্গে সেনাবাহিনীর একাংশ জড়িত হয়ে পড়েছিল। এই অভিযোগ আছে না? এই অভিযোগ তো আছে। তাহলে এবং সেনাবাহিনীর মধ্যে একটা দেশের গোয়েন্দা সংস্থায় সে কাজ করছিল। কার পদোন্নতি হবে, কি হবে না হবে এবং সেনাবাহিনীতে নিয়োগ পদোন্নতি এগুলো ঠিকঠাক ছিল না। হ্যাঁ? তো এইরকম পরিস্থিতিতে আ গণ অভ্যুত্থান হলে হয় কি? একটা অরাজকতার সৃষ্টি হয়। কারণ কোন প্রতিষ্ঠান থাকে না। মুক্তিযুদ্ধের পরও কিন্তু পুলিশের এই অবস্থা ছিল না, শাহীন। এটা বুঝতে হবে আমাদের। যেসব সহমত ভাই চিৎকার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, তাদের এটা চিন্তা করা উচিত যে মুক্তিযুদ্ধের পর পুলিশের এই অবস্থা ছিল কিনা? মুক্তিযুদ্ধের পরও প্রশাসনের এই অবস্থা ছিল কিনা? এই অবস্থায় রেখে এই ভদ্রমহিলা দেশ থেকে পালিয়ে গেছেন এবং এখান থেকে লম্বা, লম্বা কথা বলতেছেন এখন। হ্যাঁ? এমনভাবে কথা বলতেছেন উনি সতীসাধ্যী, উনি কিছু করেন নাই। তাই না? এই যে ইনূস সাহেব বলছেন যে গাজার মতো পরিস্থিতি, কথা তো ভুল না। গাজার পরিস্থিতি দেখা যাচ্ছে, আমাদের ধ্বংসটা দেখা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বলে কিছু ছিল না। বাংলাদেশ ব্যাংককে ব্যবহার করা হচ্ছিল ব্যাংক দখলের কাজে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। ইসলামী ব্যাংক যেভাবে দখল করা হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। গোয়েন্দা বাহিনী ব্যবহার করে। এবং এই খবরগুলো আমরা সবাই জানতাম, কিন্তু আমরা বলতে পারতাম না। কারণ একটা আইন ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা এখনো আছে। খুব একটা কার্যকর করা হচ্ছে না এখন। এটা বাদও করার এজেন্ডা আছে। তো এটা করাই হয়েছিল তো একেবারে ঘোষণা দিয়ে যে তুমি কোনো কথা বলতে পারবা না। কথা বললে তোমাকে ধরে নিয়ে যা খুশি করবে এবং যা খুশি করা হয়েছিল। তো একজনকে যা খুশি করলেই তো হয়ে যায়। ৫০ জন ডিসকারেজড হয়ে যায়, তাই মানে না? মতামত। ভয়ের সংস্কৃতি তৈরি করতে পারলেই হয়ে সাংঘাতিক। যায় আর কি। একদিকে লুটপাট, অরাজকতা, উন্নয়নের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে। আরেকদিকে হচ্ছে এই যে ভয় পাইয়ে দেওয়া, যাতে মানুষ কথা না বলে। হ্যাঁ? এবং যে দল ক্ষমতায় আসার কথা, সে দলকে মেরে ধরে বাইরে রাখা, ক্ষমতার বাইরে রাখা এবং ইলেকশনের বাইরে রাখা। রেখে নিজে এবং নিজের সঙ্গে যারা সহমত তাদেরকে দিয়ে দেশ চালানো এবং সাংবাদিক সহ প্রত্যেকটা প্রফেশনের লোকদেরকে দালালে পরিণত করা। পয়সা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে, প্লট দিয়ে,
অবৈধ বাণিজ্য দিয়ে। এবং ওই আমলে আরেকটা ভয়াবহ ছিল, সেটা হচ্ছে যে মানে নারীদের ব্যবহার করা। আমি এখানে বিস্তারিত বলতে চাই না। এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, যে মানে এদেরকে ইউজ করা। যাই হোক, সেটা বিস্তারিত না না যাই। যাই হোক, এটা আমরা একটা আসলে যে জায়গাটায় ছিলাম, যে আসলে আপনি যেটা বললেন যে আসলে এই যদি যেহেতু এই সরকার মূল যে দায়িত্ব, অর্থাৎ সরকার থাকলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতে হবে, সেই জায়গাটাই যেহেতু ঠিকঠাক মতো করতে পারছে না, আপনি বলছেন যে একটি নির্বাচিত সরকার আসলে সমস্ত যে মানে টিম ওয়ার্ক যেটা, সেটা পুরোপুরি ফাংশনিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, বা সেই কারণেই দ্রুত নির্বাচন, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার বিষয়টা। আরেকটা পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে যে নির্বাচিত সরকার এলে আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে মানে এই যে কি বলবো এটাকে, এই যে এখন যে এই সরকারটা কিন্তু আরেকটা পক্ষের প্রতিপক্ষ, যারা ওই যে আমি যেটা বলছিলাম পরাজিত পক্ষ। তো এই পক্ষ কি দেশে থাকবে না? এটা একটা প্রশ্ন। এই পক্ষকে আমরা কিভাবে কন্টেইন করব? হ্যাঁ, বিচার একটা প্রক্রিয়া। আরেকটা হচ্ছে যে এদেরকে কি দুঃখ এবং ক্ষমা প্রার্থনার সুযোগ দিয়ে এদের মধ্যে যারা কম অপরাধী বা যারা সেই ধরনের অপরাধী না, তাদেরকে আমরা কি অংশগ্রহণের সুযোগ দেব না? তারা তো একটা বড় পক্ষ এবং তাদের সমর্থক গোষ্ঠী বিরাট। তো তাদেরকে কিভাবে ইনক্লুড করা হবে? এই প্রক্রিয়াটাও কিন্তু নির্বাচিত সরকারের আমলে হতে পারে। এই আমলে এটা হওয়া কিন্তু কঠিন, কারণ এই সরকার তো গণ অভ্যুত্থানের সরকার। এই সরকার এদেরকে কিভাবে ইনক্লুড করবে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। এই সরকারকে ওই পক্ষ যত ভয় পাচ্ছে, নির্বাচিত সরকারকে কিন্তু ওই পক্ষ তত ভয় পাবে না। এটা আমার ধারণা। এটা আমার ধারণা। এবং তখন এই দাবি আরো জোরদার হবে যে সবাইকে নিয়ে পথ চলতে শুরু করো, ইনক্লুড করো, ইনক্লুড দ্য এক্সক্লুডেড। যাদেরকে বাদ দিতে হয়েছিল তাদেরকে ইনক্লুড করো। তবে একটা ভালো হয় যদি এই নির্বাচনেও ওই পক্ষ পার্টিসিপেট করার সুযোগ পায়। ওই পক্ষ মানে ওই পক্ষের অপরাধীদের বিচার চলতে থাকবে, কোনো সন্দেহ নাই। এবং বিচারে যারা দণ্ডিত হবে তারা তো স্বভাবতই নির্বাচনে অংশ নিতে পারবে না, বা দেশে আসলে তারা তো গ্রেপ্তার হয়ে যাবে। তো কিন্তু তাদের যারা নিরপরাধ অংশ, তারা যাতে নির্বাচনে অংশ নিতে পারে, যাতে তাদের যারা অনুসারী, তারা তো দেশে আছে, তাদের উল্লেখযোগ্য সংখ্যক ভোট আছে এখন, আমরা যাই বলি না কেন, এবং তাদের মন পরিবর্তন হয়নি। আমরা অনেক সময় অভিযোগ করি যে তাদের মধ্যে কোনো অনুতাপ নাই, তাদের সমর্থকদের মধ্যেও নাই। হ্যাঁ, তো সেটা না থাকার কিছু কারণও আছে। কারণ গণ অভ্যুত্থানের পরে যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারাও কিন্তু ভালো বিহেভ করেনি, তারাও গণতান্ত্রিক আচরণ করেনি। মানে তাদের একটা বড় অংশ, সবার কথা বলছি না। তাদের উচিত ছিল একটু ইনক্লুসিভ হওয়া, অন্তত ২-৩ মাস পরে। এই অরাজকতা বন্ধে তাদেরও এগিয়ে আসা উচিত ছিল। মব জাস্টিস তাদের বন্ধ করা উচিত ছিল নিজে থেকে। তারাও কিন্তু সরকারকে ঝামেলায় ফেলেছে। সরকার কি করবে? এই যে বললাম যে পুলিশ গিয়ে কোনো অ্যাকশন নিতে পারছে না, সেনাবাহিনী গিয়ে কোনো অ্যাকশন নিতে পারছে না, কার বিরুদ্ধে অ্যাকশন নেবে? তাহলে তো গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হয়। তো এই সরকারও সেই অবস্থান নিতে পারছে না। সরকারের ভেতর ঢুকে বসে আছে অভ্যুত্থানের একটা অংশ, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের একটা অংশ। তো তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন। তারা কিভাবে দল গঠন করছে? তারা কেন এখনো রয়ে গেছে? এবং বিএনপি থেকে অভিযোগ আসছে যে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তো আন্দোলনের পক্ষশক্তির মধ্যেই তো গোলমাল আছে। এটারও তো এটা অবসান হওয়া কিন্তু দরকার। বিএনপির এই ব্যাখ্যাটা কিন্তু প্রধান উপদেষ্টা দিয়েছেন যে যারা রাজনীতি করতে চায় তারা অলরেডি দল কি বলে সরকার থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল করেছে, কিন্তু যারা এই রাজনীতির সাথে থাকার মানে ইচ্ছা পোষণ করে নাই বা থাকতে চায় নাই, তারা সরকারে রয়েছে। তো মানে এইটা এই জায়গাটায় আসলে মানে এই একটা ব্যাখ্যাটা এই ব্যাখ্যা। ব্যাখ্যাটা গ্রহণযোগ্য এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়। ছেলেমানুষি ব্যাখ্যা। এটা আমি বলব। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এটা ছেলেমানুষি ব্যাখ্যা।
ক্ষমতায় থেকে ওনারা যোগাযোগ রাখছেন তাদের সাথে, মানে বাইরে যারা আছে তাদের সাথে এদের যোগাযোগ আছে, সবাই জানে এগুলো। ইভেন অনেক গুরুতর অভিযোগ উঠছে, বদলি, নিয়োগ, তাই না? তারপরে জি। টেন্ডারবাজি, এইসব নানা রকম অভিযোগ উঠছে। না, আমি এটা জানি না এটা এগুলো আসলে সত্যি। অনেক ধরনের অভিযোগ আমরা এখন পাচ্ছি। অভিযোগ আমরা উঠবে মূলত তো, আজকে জি, ক্ষমতার সংস্পর্শে আমরা থাকলে অভিযোগ উঠবে। যেজন্য আমি পার্সোনালি ক্ষমতার সংস্পর্শে কখনো যেতে চাই না। এটা ভীতিকর। এটা ভীতিকর যে মানে মানে ক্ষমতা আমি চর্চা করতে পারবো কিনা, তাই না? নিরপেক্ষ থাকতে পারবো কিনা। এটা তাদের উচিত ছিল এই সরকারে না যাওয়া। বাইরে থাকা, জি। বাইরে থেকে দল গঠন করা। তাহলে তাদের ইমেজটা ভালো থাকতো। অলরাইট, আমি মনে করি। আমরা আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনি সংক্ষেপে নির্বাচন আ আ ত্বরান্বিত করা বা এই বিষয়ে ছোট করে যদি কিছু বলেন। খুবই হ্যাঁ, অল্প। নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে। তাদেরকে মূল দায়িত্ব পালন করতে হবে। তবে সরকারের এই ক্ষেত্রে মানে এইরকম পরিস্থিতিতে যেকোনো অন্তর্বর্তী সরকারের ভূমিকা কিন্তু মুখ্য। আনুষ্ঠানিক ভূমিকা নির্বাচন কমিশনের, কিন্তু রাজনৈতিক ভূমিকাটা অর্থাৎ মুখ্য ভূমিকাটা সরকারের। আমরা দেখেছি আমাদের দেশে অন্তত ৩ টে ইলেকশন খুব ভালো হয়েছে। খুব ভালো মানে একেবারে আদর্শ স্থানীয় বলা যাবে না। ত্রুটি বিচ্যুতি সহ ভালো। আমাদের দেশে এর চেয়ে ভালো নির্বাচন হয়নি। ৯১, ৯৬, ২০০১। যারা হেরেছে তারা অভিযোগ করেছে প্রতিবারই কিছু না কিছু। কিন্তু সেগুলো মানুষ গ্রহণ করেনি। কারণ মানুষ দেখেছে যে নির্বাচনটা মোটামুটি ফেয়ার। তাই না? তো নির্বাচনটা মোটামুটি ফেয়ার হলে সামনে যে নির্বাচন হবে মানুষ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং ওই সরকার শক্তিশালী হবে। যে সরকার ওর ভেতর দিয়ে আসবে। তো এই সরকারের মানে আমি একটা আর্টিকেল লিখেছি যে নানান অসাফল্যের মধ্যেও তারা যদি আগামী নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারে তাহলে আহ, তাহলে মানে আমরা তাদেরকে সাবাসী দেব, এই সরকারকে সবকিছুর পরও, এবং ইতিহাসে তাদের নাম লেখা থাকবে যে তারা একটা স্বৈর শাসনের পর গণতন্ত্রের প্রত্যাবর্তন। আমাদের তো এই কপাল, বারবার আমরা প্রত্যাবর্তন করি এবং সেটা আবার নষ্ট হয়ে যায়, তাই না? গণতন্ত্র প্রত্যাবর্তনে তারা সহায়তা করেছে, ভালো ভূমিকা রেখেছে, এটা বলতে পারবো। এবং ওই সরকারটাও কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে, তার উপর আস্থা থাকবে এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়ার কিন্তু একটা বিরাট সম্ভাবনা আছে। এটা ইউনূস সাহেবও বলেছেন। এই যে চায়নার মতো দেশ থেকে এই মানে কোম্পানি রিলোকেট বলে আর কি, মানে ওইখান থেকে এখানে চলে আসা। আমরা যেমন দেশের মধ্যে করি যে এখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, তো ঠিক আছে চলো ওই এলাকায় কারখানাটা নিয়ে যায়, তাহলে ওখানে গ্যাস সাপ্লাইটা হবে। এটা হচ্ছে কিন্তু দেশে। তো বা সরকার জমি দিচ্ছে কিন্তু বিনিয়োগকারী বলছে যে ওখানে তো গ্যাস সাপ্লাই নাই, তো ওখানে আমি ইন্ডাস্ট্রি করে কি করব, তুমি আমাকে এইখানে জমি দাও, জমির দাম যতই হোক আমাকে এইখানে দাও। হ্যাঁ, তো চায়নাতে এখন অবস্থা হচ্ছে যে ট্রাম্প সাহেব আসার পরে চায়নার উপর ট্যাক্সেশন বেড়েছে, মানে টেরিফ টেরিফ ওয়াল উনি বড় করছেন, ডাবল। কয়েকটা দেশ আছে সঙ্গে। চায়না হলো তার প্রতিপক্ষ বাণিজ্যে। হ্যাঁ, চায়নার বাণিজ্য সে কমাতে চায়। তো এটার বেনিফিট আমাদের মতো দেশ পেতে পারে। আমাদের ক্ষেত্রে তো এটা নাই, বরং আমাদের ক্ষেত্রে কিছু সহায়তা আছে, ইউরোপে আছে, আমেরিকাতে অন্তত বাধা নাই। তা আমাদের দেশে বিনিয়োগ চলে আসতে পারে। হুম? এবং নতুন নতুন ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ হতে পারে। যেমন এই যে তুমি যে লাইনে কাজ করো, স্বাস্থ্য খাত, এখানে হসপিটাল হবে শোনা যাচ্ছে, চাইনিজরা করবে। হ্যাঁ, খালি ওইখানে গিয়ে চিকিৎসা নেবো তা না, এখানেই আমরা চীনা মানের চিকিৎসা পাবো, অন্তত এশিয়ান স্ট্যান্ডার্ডের চিকিৎসাটা আমরা পাবো। হুম? তাতে খরচ কমবে ইত্যাদি ইত্যাদি। তো স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এসব খাতে, ওষুধ খাত, তারপরে হচ্ছে টেক্সটাইল, চামড়া। আমাদের একজন বড় উদ্যোক্তা রিসেন্টলি মারা গেছেন, মঞ্জুরুল্লাহি সাহেব। তো উনিও কিন্তু আমার মনে আছে একটা ইন্টারভিউতে সোরাব হাসান এবং আমি যুগান্তর থেকে গিয়েছিলাম এএফবিসিসিআই ভবনে। উনি তখন বলছিলেন অনেক আগে, আজ থেকে ১৫ বছর আগে হবে, উনি বলছিলেন যে আমরা সবাই মুচি হয়ে যাই, অসুবিধা কি? সাংঘাতিক কথা, আমার এখনো মনে আছে। আমরা সবাই মুচি হয়ে যাই, আমাদের তো ট্রেডিশনও আছে মুচিগিরি করার। অসুবিধা কি? আমরা মুচি হয়ে যাই, আমরা জুতা বানাই, আমরা বিশ্ববাজারে একটা জায়গায় চলে যাই, আমরা পোশাক শিল্পে গেছি, আমরা শু মেকিংয়েও যাই। আমাদের তো চামড়ার অভাব নাই দেশে, চামড়ার বরং দাম নাই এখানে, তাই না? কোরবানির সময় চামড়া নষ্ট হয়, ফেলে দিই আমরা। তো আমরা মানে চামড়া এবং চামড়াজাত পণ্যে আমরা ভালো করি, আমরা ওষুধ শিল্পে ভালো করি। হ্যাঁ,
তো আমাদের তো সম্ভাবনা আছে। আমাদের আসলে দরকার একটা স্টেবিলিটি এবং গণতন্ত্রের একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া। ঝুঁকিমুক্তভাবে আমরা গণতন্ত্র চর্চা করতে চাই এবং সংস্কারগুলো আমরা ক্রমাগত করতে চাই। আজকে আমরা এটা ভাবার কোনো কারণ নাই যে আগামী ইলেকশনই হচ্ছে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। অনেকের কথাবার্তা শুনে এরকম মনে হয়, এই একটা সুযোগ পাইছি ভাই, এটা তো কাজে লাগাইতে হবে, নাইলে তো শেষ হয়ে যাবে। এর মধ্যে একটা আন্তরিকতার প্রকাশ আছে, সদিচ্ছার প্রকাশ আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটার মধ্যে হঠকারিতাও আছে যে এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। হ্যাঁ, এটা এন্ড জি। অফ দ্য ওয়ার্ল্ড না। আমাদেরকে আমাদেরকে আমাদের একটু শেষ করি। আমাদেরকে শুরু করতে হবে। এটা মানে আমাদেরকে শুরুর জায়গাটায় সংস্কারের প্রক্রিয়াটা এই সরকার শুরু করুক, যেগুলো শুরু করা যায় আগামী ৬ জি। মাসের মধ্যে, যেগুলো করা যায় বিশেষ করে নির্বাচন সংক্রান্ত সংস্কার, সেগুলো করা। হুম, হুম। এখানে একটা কথা আমি বলি, এটা আমার মানে বন্ধু ডাক্তার জাহিদুর রহমান, সে চমৎকার বলে নানা বিষয়ে সূক্ষ্ম এবং ভারসাম্যপূর্ণ। সে একটা কথা বলেছে যে দেখেন, আমরা এই শাহাবুদ্দিন সাহেবের আমলে, তারপর লতিফুর রহমান বিচারপতির আমলে, হাবিবুর রহমান সাহেবের আমলে এই যে ভালো ইলেকশন গুলো হলো, তখন কি এমন বিধিবিধান ছিল, কি এমন সংস্কার ছিল, এর চেয়ে খারাপ অবস্থা ছিল তো তখন আইন কানুন বিধিবিধানের দিক থেকে আরপিওর অবস্থা এর চেয়ে ভালো ছিল না। হ্যাঁ, তো মামুন ভাই, তখন এই ইলেকশন গুলো জায়গায় আমি ভালো একটা হলো, জিনিস তখন আমি ইলেকশন গুলো একটা ভালো কথা হলো। বলতে হ্যাঁ, কারণ কি এটা একটা পরিবর্তিত পরিস্থিতির পরে ১ম ইলেকশনটা ভালো হয়েছে দেখেন আপনি। মানে আমরা যদি দেখি যে এরকম একটা ঘটনার বড় ঘটনার পরের ১ম ইলেকশনটা ভালো হয়েছে। তারপরে কিন্তু আবার ওই যে সরকার ছিল তারা কিন্তু ইলেকশন পরিস্থিতিটা মানে হ্যাঁ, ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে। ম্যানিপুলেট করার চেষ্টা হ্যাঁ, করেছে, তো চেষ্টা করেছে। এটার কারণ হলো মানে ওই যে প্রক্রিয়াটাই ঠিকঠাক মতো না থাকা। হ্যাঁ, ওই যে দলে আ গণতন্ত্র নাই, দলে জি, জি। গণতন্ত্র নাই, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নাই। তারপর হচ্ছে ক্ষমতা ধরে রাখতে চাই, বারবার ক্ষমতায় আসতে চাই। ক্ষমতায় এসে কি করব জানি না, জানি না মানে কি করব জানি, লুটপাট করব, হ্যাঁ, অন্য পক্ষকে দমন করব, এই যে এ মানসিকতা। তো এবং এইটার অলরেডি তো সংস্কার, এটা সংস্কার হবে যদি রাজনৈতিক দলের সংস্কার হয়। জি, অলরেডি দলের প্রতি রাজনৈতিক স্বচ্ছতা, মানে স্বচ্ছতার প্রশ্ন বিএনপির আসে। একজন নেতা জি। মির্জা আব্বাস তিনি গতকালকে বলছেন যে, "এই সরকারের কোনো মানে সংস্কার আমরা সহজে নিব না।" তো তাহলে তো আল্টিমেটলি তারা যদি ক্ষমতায় যায়, এই যে সংস্কার যেগুলো হবে বা এই ব্যাপারে তাদের কোনো এইটা আসলে শোনো আমি একটু বলি, এই যে রাজনীতিবিদরা মাঠে যা বলে কর্মীদের উদ্দেশ্যে, এইগুলোকে খুব গুরুত্ব দিয়ে ধরার দরকার নেই। হ্যাঁ? এগুলো এক আচ্ছা, ধরনের রেটরিক। এগুলো আচ্ছা, আমরা, আচ্ছা। এগুলো ধরে আলোচনা করা মুশকিল। আসলে ঠিক টেবিলে আছে বসে তাহলে টেবিলে বসে উনারা কি বলছেন, এটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বুঝছি। উনারা সব সংস্কার উড়িয়ে দিতে পারবেন। এটা হাসিনা যেভাবে উড়িয়ে দিয়েছিলেন, এটা পারবেন না। এই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি কিন্তু ভিন্ন। হ্যাঁ? এখানে প্রত্যাশা যাক বিরাট। আমরা হ্যাঁ, সেই প্রত্যাশাই থাকি হ্যাঁ। এবং আমরা আবারও যেটাই করি যে দ্রুত সময়ে সরকার একটি খুব ভালো আপনি যেরকম বলছিলেন যে মানসম্মত একটা খুবই নির্বাচন। মানসম্মত একটি আচ্ছা, এখানে নির্বাচনের এখানে খালি ব্যবস্থা আমি করুন। খালি খালি আমি একটা বিষয় জি, একটু যোগ করি, লম্বা হয়ে জি, গেল জি, বক্তব্য। আজকে জি। ১ম একটু লম্বা না, হলোই না, না যেহেতু। ঠিক আছে। এটা অনেক বিষয় আসলো। হ্যাঁ, হ্যাঁ। জি, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে কি সিদ্ধান্ত হবে? সরকার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। আওয়ামী লীগ ইচ্ছা করলে পার্টিসিপেট করতে পারে। কিন্তু আমি ফেয়ারলি বলি, একজন দলনিরপেক্ষ লোক হিসেবে, যে আওয়ামী লীগের পক্ষে কি এই নির্বাচনে মানে মানে কি বলা যায়? আত্মপ্রত্যয়ের সাথে অংশগ্রহণের সুযোগ আছে? মানে পারবে তারা? তো অসম্ভব ব্যাপার। আওয়ামী লীগ আওয়ামী লীগের দলের কোন ঠিক নাই, তার নেতৃত্বের ঠিক নাই। ওই ভদ্রমহিলা ওইখানে বসে, বসে লম্বা কথা বলে যাচ্ছে। উনি যদি পদত্যাগ করতেন, দলটা ছেড়ে দিতেন, তার ছেলে ১ম দিকে যে অবস্থানটা নিয়েছিলেন, যে আমরা আর এসবের মধ্যে নাই, আমরা চিনি না বাংলাদেশে কি হচ্ছে। এইসব বলেছিলেন না? পাগলের মতো কতগুলো কথা। মানে একেবারে নন পলিটিক্যাল ছেলে মানুষের মতো কথা। তো সেইটা বরং ভালো ছিল যে ওরা নাই। যেভাবে হোক ওরা নাই। তাহলে হতো কি যে আওয়ামী লীগের ওই যে বলছি আমরা নিরপরাধ অংশটা, যেমন আমি একজনের নাম বলতে পারি, সেলিনা হায়াৎ আইভী, হ্যাঁ? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র। উনি তো আছেন দেশে। আমি যতদূর জানি। তার বিরুদ্ধে কোনো মামলা-টামলা নাই। আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব উনি অ্যারেস্ট হয়েছিলেন। জামিন পেয়েছেন। উনি আছেন। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাই।
দায়-দায়িত্ব নিয়ে প্রশ্ন আছে যে তারা ক্ষমতায় থাকাকালে কি করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে সক্রিয় থেকে উনারা কিছু অপরাধ করেছেন এরকম অভিযোগ নেই। তো এরকম লোকজন আওয়ামী লীগকে পুনর্জাগরিত করতে পারে। তারা তাদের ভোটারদের নিয়ে ইলেকশনে পার্টিসিপেট করতে পারে। এখন সেই পরিবেশটা আছে কিনা? সেই পরিবেশটা তৈরি হবে কিনা সামনে? এখানে কিন্তু অনেকে বলছে যে এই সরকার যেহেতু একটা পক্ষ, তাহলে এই সরকার অন্য সরকারের কাছে মানে একটা কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। এই আলাপটা কিন্তু বাজারে আছে। নাই একদম তা না। কারণ কেয়ারটেকার সরকার ফিরে আসার তো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে উচ্চ আদালতে যেসব রায় হচ্ছে। তো কেয়ারটেকার সরকার যদি ফিরে আসে, একটা হতে পারে যে এই সরকারই কেয়ারটেকার হিসেবে কাজ করবে। আরেকটা হতে পারে যে একটা কেয়ারটেকার সরকারের কাছে এই সরকার নির্বাচনের জন্য দায়িত্ব হস্তান্তর করবে এবং ওই সরকার নির্বাচনটা করবে ৩ মাসের মধ্যে। এরকম আলোচনা আছে বাজারে। তাহলে ওই সরকারটা আরো বেশি ইনক্লুসিভ হতে পারে। এইরকম মনে করা হচ্ছে। ওই সরকারটা অন্তত কারো প্রতিপক্ষ হবে না। থিওরিটিক্যালি, হ্যাঁ, প্র্যাকটিক্যালি যাই হোক। তো তাতে ইনক্লুসিভনেস এর সুযোগটা বাড়তে পারে এবং আওয়ামী লীগ যদি পার্টিসিপেট না করে, নিষিদ্ধ হয়ে হোক বা এই অবস্থায় থাকার কারণে হোক, তাহলে কিন্তু জাতীয়ভাবে যেমন তেমন আন্তর্জাতিকভাবে এই নির্বাচনটা কিন্তু খুব গ্রহণযোগ্য হবে না। এই ঝুঁকিটা আছে। এই ঝুঁকি নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব একটা। হ্যাঁ? আমি প্রস্তাব রাখছি যে এই জি, ব্যাপারটা নিয়ে অবশ্যই। অনেকগুলো এই আপনার আজকের আলোচনা থেকে অনেকগুলো টপিক আমরা করছি যেটা আমরা ভবিষ্যতে আ আলোচনা করব ছোট, ছোট করে। তো আজকে আমরা মূলত অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অনেকক্ষণ আমরা আলোচনা করলাম অনেকগুলো বিষয়ে। তবে সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আমরা একটি অ্যা ব্যা খুবই আপনি যেটা বললেন মানসম্মত এবং ইনক্লুসিভ একটা নির্বাচন আমরা খুব দ্রুতই আশা করি এবং তাতে বাংলাদেশ এবং আ যে নির্বাচন ভবিষ্যতে আবার একটা সংকটের জন্ম দেবে না। সেইরকম দেবে না, একটা হ্যাঁ। নির্বাচন কিন্তু আমাদের লাগবে। তেমন একটি নির্বাচন আমরা আশা করি এবং সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক গুলো বিষয় অবতারণা করেছেন এবং অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। আ হ্যাঁ, আমরা এগুলো নিয়ে আরো আলোচনা হওয়া দরকার। আলোচনা হবে। আমরা আজকে শুরু করলাম মাত্র এই ভিন্ন দৃষ্টির আয়োজনটা। আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক আলোচনা করব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই এত দীর্ঘ সময় দেওয়ার জন্য এবং অনেকগুলো বিষয়ে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আ আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভবিষ্যতে নতুন কোনো বিষয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।